একজন দিয়ে তুই বলতো, একজন দিয়ে কি ক্লাস নেওয়া যায়? কে আসিস? একজন, চারজন আসছিস, খুবই ভালো কথা। ওয়ালাইকুম আসসালাম। তো প্রথম কথা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? আমার 13টা স্টুডেন্ট, আমার 13টা স্টুডেন্ট কোপ লেভেলের হওয়া লাগবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? যেসব সংখ্যা দ্বারা পরমাণুর বিভিন্ন শক্তি স্তর। কোয়ান্টাম সংখ্যা তাহলে সংখ্যাটা কাকে বলে? যে সংখ্যা দ্বারা পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, ভালো করে বুঝবি, পরমাণুর বিভিন্ন শক্তি স্তর পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর, ভালো করে লিখবি, পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক দিকবিন্যাস। আগে তো তাও নোট শেয়ার করতি, তাও করিস না তোরা এখন। তোরা কি চাচ্ছিস বলতো? পরে বদনাম করবি? ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস ও কোথায় কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে, কোথায় কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে, কোথায় কিভাবে ইলেকট্রন অবস্থান করে। কোথায় কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে, এসবের সঠিক ও পূর্ণাঙ্গ বর্ণনা পাওয়া যায়। এসবের সঠিক ও পূর্ণাঙ্গ বর্ণনা পাওয়া যায়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যা আমরা টোটাল পড়ছিলাম, কোয়ান্টাম সংখ্যা আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম। প্রথমে বলছি এন, তারপরে বলছি এল, তারপরে বলছি আমি এম, তারপরে বলছি হচ্ছে এস। ঠান্ডা মাথায় বুঝবেন। এন হচ্ছে, এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং এটাকে এমনও বলতে পারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এম কে কি বলছিলাম? কমেন্ট করেন। গাধার মতো খালি বসে থাকলে হয়? তোদের এত রেসপন্স খারাপ, বিশ্বাস কর। আমি কালকে অপুভাইকে বলছিলাম, আমি গতদিন অপুভাইকে বলছিলাম যে ভাই বিশ্বাস করেন, এদের এত রেসপন্স খারাপ, এদের মুখের মধ্যে বোম ঢুকানো থাকে, লাথি মারলেও কথা বের হয় না, এদেরকে লাথি মারলেও কথা বের হয় না। ঠিক আছে, খুবই বাজে অবস্থা তোদের। সোহা, কি অবস্থা সোহা তোর? আচ্ছা, এটা আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, যদি আপনার এখানে প্রশ্নটা এরকম আসে যে এটা কোথা থেকে পাওয়া যায়, এইটা বলবেন এন কোথা থেকে পাওয়া যায়? বোর পরমাণু মডেল। এন কোথা থেকে পাওয়া যায় ভাইয়া? বোর পরমাণু মডেল থেকে। এই দুইটা আপনি বলবেন কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল।
কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে আপনি এটা পাবেন। ঠিক আছে, ভালো করে বুঝবেন, এল এবং এম এর মান কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে পাবেন। ঠান্ডা মাথায় বুঝবেন। চলে আসি, আমরা কিছু কিছু জিনিস পড়বো, ঠান্ডা মাথায় বুঝবেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো 3 জন হয়ে গেলেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি আগে এটা বলি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তি স্তর সমূহকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। ভালো করে বুঝবেন, যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে বুঝেন যে পরমাণুতে ইলেকট্রন সমূহের, পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তি স্তরকে, অরবিট অথবা প্রধান শক্তি স্তর সমূহকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, ঠান্ডা মাথায় দেখবেন, ঠান্ডা মাথায় লিখবেন, একটা ঠান্ডা মাথার পড়ালেখা, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা 1913 সালে নিলস বোর আবিষ্কার করেন। নিলস বোর আবিষ্কার করেন, নিলস বোর আবিষ্কার করেন। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা তোমার পরমাণু শক্তি স্তরের আকার প্রকাশ পায়, এটা দ্বারা শক্তি স্তরের আকার প্রকাশ পায়। শক্তি স্তরের কি প্রকাশ পাবে? আকার প্রকাশ পাবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আমি কৌণিক ভরবেগ লিখি, mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টুয়াইস পাই, অথবা এটাও লিখতে পারেন nh কার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার প্রধান কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগ। কি ভরবেগ ভাইয়া? কৌণিক ভরবেগ। এই বোঝা যায়, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ বিদ্যার মতো, প্লাস বুঝতেও হবে। এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা কক্ষপথে, মানে এইটা দ্বারা তো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা তো বলতেছি কক্ষপথ, অথবা এটাকে বলা হয় শেল, অথবা এইটাকে বলা হয় হচ্ছে অরবিট, মানে অনেক কিছুই বলা হয়। আচ্ছা, অরবিট, অরবিটাল, অরবিট উপশক্তি স্তর, অরবিটাল আবার উপশক্তি স্তর, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে, সেটা আমরা বলবো। আচ্ছা, এখন দেখেন সর্বোচ্চ এখানে 2n স্কয়ার সংখ্যক, 2n স্কয়ার সংখ্যক ধারণ করতে পারে, সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে এখানে যদি আমার এরকম কোশ্চিন আসে যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, বলেন দেখি। তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে 2 × 3 স্কয়ার ইকুয়াল
যদি ঠিক এই জায়গায় আমি এরকম বলি যে পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এখানে কয়টা আসবে বলেন, কয়টা আসবে বলেন। বাহ, গুড। এই ফারজানা আহমেদ, রেহিনুমা রানু আন্টি, দীপ্তি আর কি, এরাই মনে করো ভালো করবে, আশা করা যায় আর কি। রেগুলারিটি অসম্ভব, এইখানে ভুল হয়েছে। দেখে বল তৌসিফ, আজকেই তুই দে, আমি রাত 12টায় দিয়ে দিব, কালকে ওরা পরীক্ষা। কেন তুই কালকে দিবি? তো খায় খায় এসে বসা, সমস্যা খায় দেয়। অবারক তুই খায় দেয় এসে বসা, আমি একটু বুঝাই দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে যে 50 এটা হবে না, এখানে 50 এটা হবে না, কারণ আপনি মনে রাখবেন যে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ এই সংখ্যা মানটা সর্বোচ্চ 32 হতে পারে, সর্বোচ্চ 32টা ইলেকট্রন ধারণ করতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সবসময় মনে রাখবেন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সবসময় মনে রাখবেন 32। ঠিক আছে, ক্লিয়ার? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 30। আচ্ছা, কেন স্যার? এটা একটা ভালো প্রশ্ন। কেন স্যার? দেখেন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32, এটার কাহিনী হচ্ছে যে সবচেয়ে বাইরের যে আপনার প্রধান শক্তি স্তর, ঠিক আছে, সবথেকে বাইরের যে শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে মনে করেন। আপনার টোটাল ইলেকট্রন, আপনি একটু আমাকে দেখান এই জায়গায়, আমি একটু মনে করেন যে পঞ্চম শক্তি স্তরে যাব, আমরা আসতেছি তারা। আপনারা কি ওই ইয়েটা জানেন, এই সূত্রটা জানেন? একটু দেখেন, এই সূত্রটা জানেন? এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস, এইখানে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা আপনারা জানেন? এফডিপিএস ইলেকট্রন বিন্যাসটা জানেন? তো প্রথম যে কথাটা হচ্ছে যে সব থেকে বাইরের যে স্তরটা থাকে, সব থেকে বাইরের স্তরে 8টার বেশি, এটা জানেন না? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখেন তাহলে, জাস্ট এটা মনে রাখেন, এটা একটু মনে রাখেন তাহলে। হ্যাঁ, এটা রেড মার্ক করে দিলাম, এটা মনে রাখবেন, এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এটা মনে রাখেন জাস্ট। আউবনীতি, হ্যাঁ আউবনীতিও বলতে পারেন এটা, অবশ্যই এটা আউবনীতি বলতে পারবেন। গুড, আপনি পড়ছেন তাহলে, গুড, ভেরি গুড। তো দেখেন, এটা মনে রাখবেন, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এস এস পিএস পিএস, আমার সাথে একবার করে বলেন, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, একটা করে গান কর। আচ্ছা, এটা বোঝার চেষ্টা করবেন, ঠান্ডা মাথা। আবিদুর রহমান, তুমি এসেছো? দেখেন, তাহলে আমি আপনাকে পড়াচ্ছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি বলছি যে আপনার 32টার বেশি ইলেকট্রন থাকবে না, এটা আপনার একটা বার্নিং কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমরা বার্নিং কোশ্চেনে আসবো, আপনারা আগে এটা দেখে নেন, এটা মুখস্থ করবেন। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, যে এসএসপিএস পিএস টিপিএস টিপিএস এফডিপিএস এফডিপিএস। ঠিক আছে, আপনি যেখানেই যান না কেন, আপনাকে পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 50টা, ঠিক আছে, কিন্তু এই সংখ্যা মানটা 32টার বেশি হতে পারে না। এটা একটা আপনাদের বার্নিং কোশ্চেন ছিল যে ভাইয়া কেন এখানে আপনাকে জ্বালাচ্ছে। আচ্ছা, এটা রাখেন, আমরা আসতেছি, এরপরে আসেন। হ্যাঁ আমি দরজাটা দেখে এসে আমি দিছি লাগাই, তারপর দেখো,
আমি হচ্ছে তাও একটু সকালেই যাবো, 7:30। আমি এখানে যাবো, শান্তিনগরে যাবো তো, শান্তিনগরে ক্লাস আছে। আচ্ছা দেখেন, আপনার অরবিটাল সংখ্যাটা, অরবিটাল সংখ্যা, এই অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। ঠান্ডা মাথায় বুঝেন, দেখেন আমার চাকরি বাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার চাকরি হলে আমি শুধু একাডেমিক পড়াবো, আমি অ্যাডমিশন পড়ানো বাদ দিয়ে দিব, আর অ্যাডমিশনের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম করাবো ইনশাল্লাহ। আপনার দোয়ার জন্য আমার চাকরিটা হয়, আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করলেই চাকরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, n স্কয়ার হচ্ছে অরবিটাল, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে অরবিটাল সংখ্যা হবে n স্কয়ার, বাট এর n স্কয়ারের সর্বোচ্চ মান 16 এর বেশি না। এর বেশি না, n স্কয়ারের মানটা 16 এর বেশি না। এইটা গেল হচ্ছে এটা। হ্যাঁ সত্যি কথা, আমি হচ্ছে ব্যাচ ছেড়ে দিব জানো, আমি তোমাদের ব্যাচটা পড়াইতে চাচ্ছিলাম না। আমি ভাইকে বলবো হয়তো বা এরকম প্রিপারেশন নিচ্ছিলাম, বাট বলতেও পারি নাই। আর ইতিমধ্যে আমি আরেকটা মাস্টার্সে ভর্তি হচ্ছি, পিএইচডির অফার আছে, আমি মানে সব পাশেই একটু ঝামেলায় আছি। হ্যাঁ এটা মনে রাখবা। হ্যাঁ কি এইটুকু বোঝা গেছে? এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে সংখ্যা মানগুলা, যেমন এইটা দেখো 32-এর বেশি না, এইটা 32-এর বেশি না। এগুলা হয় কেন জানো? এগুলা হয় কারণ হচ্ছে যে অনেক ভারী পরমাণুর ক্ষেত্রে, ভালো করে মনে রাখবা, ভারী পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে কেন 32-এর বেশি না। আচ্ছা, এখন কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া শুরু করি। কেন 32-এর বেশি না? আচ্ছা, সব থেকে বাইরের স্তরের, ভালো করে বুঝবা, সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে 8টার বেশি, এবং সব থেকে বাইরের প্রধান স্তরে, ভালো করে বুঝবা, সব থেকে বাইরের প্রধান স্তরে 8টার বেশি, এবং সব থেকে বাইরের প্রধান স্তরের ঠিক আগের প্রধান স্তরে 18টার বেশি ইলেকট্রন থাকে না। 18টার বেশি ইলেকট্রন থাকে না। এটা হচ্ছে বাইরের স্তর, সব থেকে বাইরের স্তর। এটা হচ্ছে বাইরের আগের স্তর, এটা হচ্ছে বাইরের আগের স্তর। আচ্ছা, 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। খুবই ভালো। ভারী পরমাণুর ক্ষেত্রে কি হয় শোনো, আমার কথাগুলো বুঝবা, তাহলে তোমরা এটা অ্যান্সার পাবা। তো এদের বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এদের বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এটাই হচ্ছে এদের রেঞ্জ। ঠিক আছে, এটাই হচ্ছে এদের রেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, এইটুকু বুঝেন আগে। এইটুকু বুঝেন আগে, ঠিক আছে? তো এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আছে, তো এই রেঞ্জে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। ও মা, একজন হয়ে গেছিস, ভালো, খুবই ভালো, আমি খুব খুশি আসলে তোদেরকে দিয়ে আমি ব্যাস চালাবো। দেখেন এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আপনাকে প্রথমে বুঝতে হবে। কারণ আসেন যে ফিফথ যখন স্তরে যাবে, ফিফথ শক্তি স্তর আছে, তার মানে এটা অবশ্যই ভারী পরমাণু। ফিফথ স্তর মানে ভারী পরমাণু, ভারী পরমাণু। আচ্ছা, তো দেখা গেল যে এই ভারী পরমাণুগুলোর ক্ষেত্রে তোরা কালকে, আমি তোদেরকে বলি, তোরা কালকে অপু ভাইয়ের কাছে পারমিশন নিয়ে তারপর আমার ক্লাসে ঢুকবি। আমি এবার রেস্ট্রিক্টেড ক্লাস দেব। এইভাবে তো আমি ক্লাস করাবো, এইভাবে আমি ক্লাস করাবো। তোমার নেটের সমস্যা, তোমার এই সমস্যা সেই সমস্যা, এইভাবে তো আমি ক্লাস করাইতে পারবো না ভাই।
একটা টিচারের তুমি ডিমোটিভেট করে দিচ্ছ টিচারকে, এইভাবে তো ক্লাস করানো যাবে। তোমরা চলে যাচ্ছ বারবার, এটা খুবই খারাপ। দেখো চলে আসে আমার 13 জন স্টুডেন্টই থাকবে, কথা আমার 13-14 জন স্টুডেন্ট। দেখো ভারী পরমাণুর ক্ষেত্রে কি বলছে, যে ভারী পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন দ্বারা ভেতরের প্রধান শক্তি স্তরটি পূর্ণ থাকে না। ইলেকট্রন দ্বারা যখন আমার এই যে ভেতরের পূর্ণ স্তরটা আছে না, এটা মনে করো বাইরের স্তর, এটা হচ্ছে ভেতরের স্তর, তখন ভারী পরমাণুর ক্ষেত্রে কি হয়, দেখো ভারী পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে প্রধান শক্তি স্তরটি পূর্ণ না হলেও বাইরের স্তরটি ইলেকট্রন প্রবেশ করতে পারে। আমি কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই, আপনি একটু বুঝেন। ভারী পরমাণুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইলেকট্রন দ্বারা ভেতরের প্রধান শক্তি স্তর, ইলেকট্রন দ্বারা যদি আমার ভেতরের প্রধান স্তরটা, মনে করো ভেতরের প্রধান স্তরটা পূর্ণ না হলেও, এইটাও যদি পূর্ণ না হয়, পূর্ণ না হলেও কি করে, বাইরের স্তরটিতে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এই যে বাইরের স্তরটাতে ইলেকট্রন প্রবেশ করতে পারে, এটুকু ক্লিয়ার? বাইরের স্তরটাতে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এরপর দেখো 8টা ইলেকট্রন সব থেকে বাইরের কক্ষে অবস্থান পাওয়ার পর, 8টা ইলেকট্রন যখন বাইরের কক্ষপথে অবস্থান পাইল, দেখেন 8টা ইলেকট্রন বাইরের কক্ষপথে অবস্থান পাওয়ার পর, 8টা ইলেকট্রন বাইরের কক্ষপথে অবস্থান পাচ্ছে, এইটুকু তো আপনি ক্লিয়ার, তাই কিনা? আচ্ছা, বাইরে পাওয়ার পর অন্য ইলেকট্রন গুলা পরের কক্ষপথে নিতে পারে। এখানে 8টা ইলেকট্রন হইলো, পরের অন্য ইলেকট্রন গুলা কি করে বলেন দেখি, অন্য ইলেকট্রন গুলা পরের কক্ষপথে স্থান নিতে পারে। ঠিক আছে, এখানে যেগুলা ঢুকতে পারলো না এরা কি করবে, এই যে নতুন একটা কক্ষপথ মনে করেন আমি কাউন্ট করলাম, এই নতুন কক্ষপথটাতে সে অবস্থান করতে পারতেছে, এই যে নতুন কক্ষপথ। ক্লিয়ার? তাহলে নতুন কক্ষপথে অবস্থান নিতে পারে। ভেতরের প্রধান শক্তি স্তরটা, এই যে ভেতরের প্রধান শক্তি স্তর এই দুইটা, তাহলে দেখেন ভেতরের প্রধান শক্তি স্তর পূর্ণ না হওয়ার পূর্বেই, এই যে ভেতরের প্রধান শক্তি স্তরটা কিন্তু আমি পূর্ণ করি নাই, না হওয়ার পূর্বেই যখন আমার এই যে বাইরের, ভালো করে বুঝবেন, বাইরের স্তরে ইলেকট্রন প্রবেশ করে, বাইরের স্তরে ইলেকট্রন প্রবেশ করতে, এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন এটা। দেখেন বাইরের স্তরে তাহলে ইলেকট্রন, এইটা তো আমার পূর্ণই হয় নাই, তার আগেই আমার এখানে ইলেকট্রন প্রবেশ করছে, এটা আমার পূর্ণই হয় নাই, তার আগে ইলেকট্রন প্রবেশ করছে, তাই না? ভালো করে বুঝেন। এক্ষেত্রে সব থেকে বাইরের স্তরতে দুইটার সব থেকে যে বাইরের স্তরটা, এই ক্ষেত্রে যখন এইটা অপূর্ণ থাকার পর এই জায়গায় আছে, আমি আবার বুঝাই, ঠান্ডা মাথায় বুঝবেন এই জায়গাটা, ঠান্ডা মাথায় না বুঝলে হবে না। দেখেন এটা হচ্ছে আমার প্রধান, এটা দ্বিতীয়, এটা হচ্ছে সব থেকে বাইরের স্তর। আমার প্রধান শক্তি স্তরটা এইটা ছিল আমার অপূর্ণ, এটা অপূর্ণ ছিল, এটা অপূর্ণ থাকার পর আমার এখানে 8টা ইলেকট্রন ঢুকতে পারে, 8টা ইলেকট্রন আমার ঢুকতে পারলো, এটা হচ্ছে বাইরের স্তর। ভালো করে বুঝেন। এখন এই অপূর্ণ থাকার পরে এরপরে ইলেকট্রন গুলো এখানে ঢুকতে পারে, বাট এইখানেও সর্বোচ্চ সে 2টা ইলেকট্রন নিতে পারবে, এর থেকে বেশি পারবে না। ঠিক আছে, এইটা পারবে না। এর ঠিক আগের স্তরটা মানে এইটাও, এটা 18টা ইলেকট্রনের বেশি নিতে পারবে না। আমি এগুলো একটু কঠিন করে বুঝাচ্ছি, আপনার এটা বোঝার দরকার নাই, আমি আবারও বলতেছি এটা আপনার বোঝার দরকার নেই। তাহলে এই 32টা ইলেকট্রন যে থাকতে পারে না, এটা ব্যাখ্যাটা হচ্ছে এটা, যে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, এইখান থেকে এটা ব্যাখ্যাটা লিখতে হবে, কিন্তু আপনার এটা আসবে না, এটা না পরীক্ষায় আসবে, না আপনার রিটেনে আসবে, না কিছুই আসবে। আপনার কি আসবে, পঞ্চম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা, আপনাকে 2টা অ্যান্সারই দিবে, অনেক টিচার বলবে 50টা, অনেকে বলবে 32টা, কিন্তু আপনার রাইট অ্যান্সার হচ্ছে 32টা। তাহলে আপনি বুঝতে পারছেন এতক্ষণ বকাটা আমার কি বেকার, আপনারা বলছেন তাই আমি বলে দিলাম, কিন্তু এখানে আসলেই মানে এটা আসার মতো কোনো কোশ্চেন না, এখানে যেটা যা পড়াইলাম সেটা অনর্থ, পুরাটাই অনর্থ। আপনার কেন 32টা ইলেকট্রন থাকতে পারবে না এটার কোনো পড়ার কোনো দরকার নেই আপনার। কথা বুঝতে পারছেন, এটা পুরাটাই অনর্থ একটা পড়ালেখা। চলে গেলাম। আচ্ছা, বুঝলে তো খুবই ভালো।
তোরা আমি চেষ্টা করবো যে তোদেরকে যেন একটা ভালো লেভেলে নিয়ে যাওয়া যায়। লেভেলে নাই এরকম যেন না হয়, ঠিক আছে? লেভেলে আছে এরকম কথা বলতে হবে। যাই হোক, আমরা চলে আসি এখন এই এন এর মান যদি 1 হয় তাহলে এটাকে আমরা কে বলবো? এন এর মান যদি 2 হয় সেটাকে আমরা এল বলবো। এগুলো 9 10 এর পড়া ছিল। এন ইকুয়াল টু যদি 3 হয় কে এল এম বলবো, এন ইকুয়াল টু যদি 4 হয় সেটাকে এন বলবো, দেন এইভাবে চলতেই থাকবে। তো এই জায়গাটার ক্ষেত্রে যদি বলে যে আপনাকে এম কক্ষপথের বা এম শেলের কৌণিক ভরবেগ কত, দেখেন এম শেলের কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ কত, ভরবেগ কত, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে? এম শেলের কৌণিক ভরবেগ কত? তাহলে এম শেলের কৌণিক ভরবেগ কত? এম ভি আর ইকুয়াল টু 3h ডিভাইডেড বাই টুয়াইস পাই, অথবা আপনি লিখতে পারেন 3h কাট, এটাও লিখতে পারেন 3h কাট। ক্লিয়ার? এটা হচ্ছে 3h কাট। আপনার যদি 4 বলে এন শেলে কৌণিক ভরবেগ কত, তাহলে আপনি লিখতে পারবেন না 3h কাট। আপনাকে যদি বলে মান কত, মানটা দিলে মানটা আপনি বের করে নিতে পারবেন, যেহেতু আপনাদের এখন ক্যালকুলেটর আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন? গলা ব্যথা করতেছে খুবই, বুঝছেন? তারপরে এখানে বলতে পারে যে এন কক্ষপথে, কোশ্চেন গুলো এরকম আসে যে এন শেলের শক্তি কত, শক্তি মাত্রা কত, বা এরকম কোশ্চেন থাকতে পারে এন শেলের ব্যাসার্ধ কত। পারবেন না, প্রত্যেকটা জিনিস পারবেন না। এন শেলের ব্যাসার্ধ কত, শক্তি মাত্রা কত, পারবেন না প্রত্যেকটা জিনিস। ক্লিয়ার? চলে আসে, এরপরে চলে আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমি মনে হয় আরেকটা দেই নাই, একটা জিনিস লিখে রাখবেন। এই শেল গুলো আছে না, এই শেল গুলো আছে না, এই শেল গুলো আছে না, এগুলার কিন্তু আকার গোলাকার। এগুলা কি ভাইয়া বল দেখি? গোলাকার। ঠিক আছে, এগুলা কি? গোলাকার। ক্লিয়ার? ঠিক আছে, চলে আয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমার বলার অবস্থা খুব একটা ভালো না। তাহলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা লিখো, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি কোয়ান্টাম শক্তি স্তর বা শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর সংখ্যা প্রকাশ পায়, এটা দ্বারা কি প্রকাশ পায়? উপশক্তি। লিখতে পারবে না? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর সংখ্যা প্রকাশ পায়, উপশক্তি স্তর গুলোর সংখ্যা প্রকাশ পায়। সংখ্যা প্রকাশ পায়। আমি জানি কে কে ক্লাস করে না, তার মধ্যে একটা তাহমি তাহানাফ এ ক্লাস করে না। দ্বিতীয় ক্লাস করে না হচ্ছে সব থেকে বদমাইশ হচ্ছে যে ছেলেটা, সেটা হচ্ছে আকাশ ঘোষ, এ ক্লাস করে না। তৃতীয় যে ছেলেটা আছে সেই ছেলেটার নাম হচ্ছে আবিদুর রহমান, এই ক্লাস করে না। এখানকার ছেলেগুলার ক্লাস করার, আমি এরপরে ছেলেদের ভর্তিই নিতে মানা করবো। এরা হচ্ছে কি জানো, এরা হচ্ছে দেওয়ানিয়া টাইপের, নেতা টাইপের। এরা মনে করে আমি আরে সালা ইন্টারে উঠছি, হেবি মজা, আহা। এবারে কে বাচ্চা একটা ছেলে কি পড়াচ্ছে, ড্যাশ 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 ড্যাশ, ধরাটা খায় এরাই। আসমানে উঠে যায় রে, কান্দে কাটে। আরে এর থেকে কত ভালো কোচিং আছে, আমার স্যারই পড়াবে, আমাকে ভর্তি হয়েছি, টাকাটা নষ্ট। ট্রেন্ডিতে ভর্তি হয়েছি, বিশ্বাস কর। একাডেমিক অ্যাডমিশন কান্দে মরে যাবে, বললাম তো একাডেমিক অ্যাডমিশন কান্দে মরে যাবে। ঠিক আছে, এটা আবিষ্কার করছিল বিজ্ঞানী সমারফিল্ড। এটা কি আবিষ্কার করছিল? বিজ্ঞানী সমারফিল্ড। ঠিক আছে,
যে সে বলছে যে পরমাণু নিউক্লিয়াসের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য কয়েকটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভক্ত থাকে। মানে প্রধান শক্তি স্তরগুলো নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভক্ত থাকে। ঠিক আছে? কোন একটি ইলেকট্রনের যে উপশক্তি স্তরে প্রবেশ করে সেটাকে সে ব্যবহার করে সহকারী কোয়ান্টাম সংখ্যা নাম দিছিল। এটার অপর নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা কোথায় যাবে ভাইয়া? এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং সেটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট হাতের এল এর যে মানটা এটা হচ্ছে এন এর মানের উপর নির্ভরশীল। এন এর মানের উপর নির্ভরশীল। ঠান্ডা মাথায় বুঝবে। অ্যাজিমুথাল মানেই সহকারী। ঠিক আছে? অ্যাজিমুথাল মানেই হচ্ছে সহকারী। অ্যাজিমুথাল মানেই হচ্ছে সহকারী। তো এইটা দ্বারা এই এল এর মান দ্বারা এটা হচ্ছে উপশক্তি স্তরের, ভালো করে বুঝবেন, এটা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ পায়। এই এল এর মান দ্বারা কি প্রকাশ করে? উপশক্তি স্তরের আকৃতি। আমরা বলি উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ পায়। এল এর মানের স্তর হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। কি বললাম? এইটার যে রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠান্ডা মাথায় বুঝবেন এবং আপনাকে এটা বুঝতে হবে যে এটা কিভাবে আবিষ্কার করা হয়। এখন দেখেন এটা কিন্তু অবশ্যই স্মল এল। এটা যদি বিগ এল হয় তাহলে, এটা যদি ক্যাপিটাল এল হয় তাহলে কিন্তু কে এল, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ক্যাপিটাল এল দ্বারা বোঝানো হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা আর স্মল এল দ্বারা বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখেন আমার গলাটা খুব বেশি ভালো নাই, আপনারা একটু যদি দেখেন আমার খুব উপকার হয়। আপনার গলাটা একদমই ভাঙে গেছে, হ্যাঁ একদমই ভাঙে গেছে আজকে ক্লাস নিতে যেয়ে। তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আমার কথা আমি খুবই আস্তে বলতেছি, একটু শুনবেন। আচ্ছা, একটু বুঝবেন এবং একটু দেখবেন। চলে আসি। লেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। লেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। লেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। এই ফারজানা আহমেদ, বুঝতে পারছিস অ্যাজিমুথাল মানে কি? আমি আগেই বলছি এর রেঞ্জ কত? 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে কত বল দেখি? n-1 পর্যন্ত। তাহলে একটু বোঝার চেষ্টা কর, এখানে n এর মান যত, n এর মান যত, ঠিক ততটি এল এর মান থাকবে। ঠিক ততটি এল এর মান। এটা বুঝছিস এই লাইনটা? সবাই এই লাইনটা বুঝছিস? এন এর মান যত ঠিক ততটি এল এর মান থাকবে। এই লাইনটা বুঝছিস কিনা বল? এই লাইনটা বুঝলে বলো। ঠিক ততটি কিন্তু সংখ্যা, দেখ, এবং স্টার্ট হবে কিন্তু 0 থেকে। স্টার্ট হবে, লিখবি স্টার্ট হবে 0 থেকে। আচ্ছা, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আছে এও কিন্তু কৌণিক ভরবেগ আছে, আমি এটা পরে দেখাচ্ছি। তাহলে স্টার্ট হবে কোথা থেকে ভাইয়া? 0 থেকে। দেখ, তাহলে এন এর মান, দেখ
n ইকুয়াল টু হচ্ছে তোদের 1 যদি হয় তাহলে l এর কয়টা মান থাকবে বল দেখি, ঠান্ডা মাথায় বুঝবি। l এর কয়টা মান থাকবে সবাই বলবি, আমি লিখবো। l এর কয়টা মান থাকবে? হাট বলিয়া, n এর মান একটা মান থাকবে, 0 হবে, গুড, এটা ঠিক আছে। n এর মান হবে 0, কিন্তু একটা মান থাকবে, এটা বলতে হবে। n এর মান 0, ঠিক আছে, গুড, এটার জন্য গুড, কিন্তু বলতে হবে n এর একটা মান থাকবে এবং সেটা হবে 0, কারণ এটা 0 থেকে স্টার্ট। গুড, এটা ঠিক আছে। যখন 0 হয়, ভালো করে বুঝবি, যখন 0 হয় তখন ওটাকে s অরবিটাল বলা হয়। কি বলা হয় ভাইয়া? s অরবিটাল বলা হয়। s ফর মানে কি? s মানে হচ্ছে শার্প। s মানে কি বল দেখি? শার্প, ঠিক আছে। 0, গুড, ভেরি গুড, ঠিক আছে, তোরা ওই হিসাবে 0 বলছিস, গুড, ভেরি গুড। n এর মান যখন 2, তাহলে শুধুমাত্র কি পসিবল বল দেখি? 1s সম্ভব। কি সম্ভব বল? 1s সম্ভব, ভালো করে বুঝবি। n এর মান যখন 2, তখন l এর মান কত বল? l এর মান কয়টা হবে? l এর মান কয়টা হবে বল? n এর মান যখন 2, l এর মান কয়টা হবে ভাইয়া বল দেখি? কয়টা মান হবে এটা আগে বল, কয়টা মান হবে ওটা বল। 0, 1, গুড, ভেরি গুড, একটা 0 আর একটা 1, এই দেখ 0 থেকে n-1 পর্যন্ত। কিভাবে তিনটা হয়? দুইটা মান হবে গাধা। কিভাবে তিনটা হয়? ফারজানা আহমেদ, তিনটা কিভাবে হয়? 0 হইলে কোন অরবিটালে যাবে বল দেখি? 0 হইলে কোন উপশক্তি স্তরে যাবে? অরবিটাল কথা বাদ দে, 0 হইলে কোন উপশক্তি স্তরে যাবে এটা বল। অরবিটাল আমরা পরে আসতেছি। 0 হইলে কোন উপশক্তি স্তরে যাবে? এস উপশক্তি স্তর না, এটাকে উপশক্তি স্তর বলিস, হ্যাঁ, অরবিটাল আমরা পরে আসতেছি। এস উপশক্তি স্তরে যাবে, এগুলাকে তুই বলবি উপশক্তি স্তর, এগুলাকে বলবি উপশক্তি স্তর, গোলাপি না, উপশক্তি স্তর অরবিট, গুড, তাইলে 1 হইলে কিসে যাবে জানিস? পিওর, পি উপশক্তি স্তরে যাবে, এবং পি উপশক্তি স্তরের নাম হচ্ছে প্রিন্সিপাল। পি উপশক্তি স্তরের নাম কি ভাইয়া? প্রিন্সিপাল। তাহলে এখানে দেখ, এখানে কি কি সম্ভব? 2s সম্ভব, 2p সম্ভব। n ইকুয়াল টু যখন 3 হবে তখন n এর মান হবে 3টা, 0, 1, 2। দেখ, নাহলে কিন্তু তোকে এখান থেকে বের করতে হবে। রেঞ্জ কিন্তু এইটাই, 0 থেকে n-1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যার রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হবে। এই সংখ্যাটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0, 1, 2। তাহলে s, p, d, d ফর হচ্ছে ডিফিউজড, ডি ফর কি? ডিফিউজড। তাহলে 3s সম্ভব, 3p সম্ভব, 3d ও সম্ভব। সেম ভাবে n ইকুয়াল টু যদি আমার 4 হয় তাহলে দেখবি l ইকুয়াল টু 0, 1, 2, 3 হবে। এইটাকে বলা হয় f। 3 হইলে f অরবিটালে, f উপশক্তি স্তরে যাবে, এটাকে বলে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কি বলা হয় বল দেখি? ফান্ডামেন্টাল। আর এখানে কোন কোন উপশক্তি স্তর সম্ভব তাহলে? 4s সম্ভব, 4p সম্ভব, 4d সম্ভব, 4f সম্ভব। তাহলে বলতো, এখানে যদি আমি তোদেরকে প্রশ্ন করি 3f কি সম্ভব? থ্রি এফ কি সম্ভব? এখানে প্রশ্নটা বুঝিস, 3f কি সম্ভব?
3f কি সম্ভব? 3f সম্ভব? গুড, ভেরি গুড। 3f সম্ভব না। 3f সম্ভব না, কারণ f অরবিটা f উপশক্তি স্তরে যাইতে গেলে তোর এল এর মান হওয়া লাগে 3, এল এর মান হওয়া লাগে 3, কিন্তু প্রধান শক্তি স্তরের মান যখন 3, এটা কিন্তু প্রধান শক্তি স্তর 3f, তাহলে 3f দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, আর এই এফটা হচ্ছে উপশক্তি স্তর, এই এফটা হচ্ছে তার উপশক্তি স্তর। প্রশ্ন আসে, ভাইয়া এই এসপিডি কোথা থেকে পাইলাম? প্রশ্নটা করা উচিত ছিল তোদের। এসপিডিএফ কোথায় পাইলাম? এসপিডিএফ কোথায় পেলাম? এটা বিজ্ঞানীরা তোর যখন বর্ণালী রেখা নির্ণয় করে পারমাণবিক বর্ণালীতে, ঠিক আছে, গ্রুপ 1 এর ক্ষার ধাতুর পারমাণবিক বর্ণালীতে পেয়েছে। তাহলে কি বললাম? গ্রুপ 1 এর ক্ষার ধাতুর পারমাণবিক বর্ণালীতে 4 শ্রেণীর রেখা দেখা যায়। বিজ্ঞানীরা এটার নাম 4টা দিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে, এই পারমাণবিক বর্ণালীতে পাইছিল। পরে সমারফিল্ড এটার আকৃতি বলছিল উপবৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এটা উপবৃত্তাকার বলছিল বিজ্ঞানী সমারফিল্ড। এগুলো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু পারমাণবিক বর্ণালীতে এটা পাইছিল। গ্রুপ 1 এর ফার্দাতে 4 ধরনের রেখা পাইছিল। ওই 4 ধরনের রেখাকেই সে একবার বলছে এস পি ডি, 4 ধরনের রেখা পাইছিল এই পারমাণবিক বর্ণালীতে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার কিনা দেখেন। আচ্ছা, চলে আসি এখানে আবার এই এস যে উপশক্তি স্তরটা আছে, এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর, এখানে আপনি জানেন এল এর মান হচ্ছে 0, এবং আপনি এল বা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগ ইকুয়াল টু লিখতে পারেন ইকুয়াল টু, ওই কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে কিন্তু mvr is equal to h root over l into l plus 1 divided by twice by, এটা হচ্ছে উপশক্তি স্তর আছে না, এই সরি এল যে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগ হচ্ছে এটা, কৌণিক ভরবেগ এটা। ঠিক আছে, কৌণিক ভরবেগ এটা আপনি নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, দেখা যায় এর উপশক্তি স্তরের এর আকৃতি হচ্ছে গোলাকার, আকৃতি গোলাকার। তাহলে এস উপশক্তি স্তরের আকৃতি কি? গোলাকার। অনেকে এস অরবিটালও বলে, তো আমরা একটু সঠিকটা শিখব। এস উপশক্তি স্তরের আকৃতি কি? গোলাকার। ঠিক আছে, এস উপশক্তির আকৃতি হচ্ছে গোলাকার, এবং এর যে, এটা একটু মনে রাখবেন, এর শিল্ডিং ইফেক্ট অনেক বেশি, আবরণী প্রভাব অনেক বেশি, আবরণী প্রভাব বেশি। মনে রাখবেন, এটা আবরণী প্রভাব অনেক বেশি এটা। ঠিক আছে,
এটুকু বুঝতে পারছেন? এটুকু বোঝা গেছে? আচ্ছা, আবরণীর প্রভাব বুঝতে হবে না তো? আবরণীর প্রভাব মনে রাখতে বলছে। আবরণীর প্রভাব আপনাকে একদমই বুঝতে হবে না। আবরণীর প্রভাব আমি বোঝাবো আপনাকে ইয়েতে, 3rd চ্যাপ্টারে। এখন আবরণীর প্রভাব বা শিল্ডিং হয়ে আমাকে বুঝতে হবে না। আপনি জাস্ট হচ্ছে ইয়ে করেন, বুঝে রাখেন যে এটা আবরণী প্রভাব নাই বা এটা আছে, ঠিক আছে? এইটা বোঝা গেছে কিনা বলেন যে আবরণী প্রভাব আপনাকে বুঝতে হবে না। বাকিটা বুঝছেন কিনা এটা বলেন। তাড়াতাড়ি বলবেন। দেখেন, আপনাকে আমি পড়াইছি যে এল এর মান আপনার 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে যদি আপনাকে আমি এই জায়গাটাতে আরেকটা কোশ্চেন করি, আমি আবার বলি একটু, যে 0 থেকে সরি, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। যদি আমি এখানে আপনাকে বলি n এর সর্বনিম্ন মান কত হবে? n এর সর্বনিম্ন মান কত হবে? n এর সর্বনিম্ন মান হবে তাহলে l+1। যদি আমি এটা করি l = n-1, এটা সর্বোচ্চ, তাহলে ওইটাই n এর সর্বনিম্ন মান। তাহলে n এর সর্বনিম্ন মান হবে এটা। এটা একটু ভালো মতো বলবেন। n এর সর্বনিম্ন মান হবে এটা। ক্লিয়ার? দেখেন, ক্লিয়ার কিনা বলবেন। ক্লিয়ার কিনা বলবেন। ক্লিয়ার? আচ্ছা, এই s অরবিটালের ভালো করে বুঝবেন। s অরবিটালের আপনার শক্তিটা, শক্তি যদি আমরা আসি, এর শক্তি সবথেকে কম। দেখেন, শক্তি হচ্ছে s p d f, এটা হচ্ছে শক্তি। শক্তির ক্রম হচ্ছে এটা। এটা হচ্ছে উপশক্তি স্তরের শক্তির ক্রম। উপশক্তি স্তরের শক্তির ক্রম। তাহলে সবথেকে বেশি শক্তিশালী কোনটা? সবথেকে বেশি শক্তিশালী হচ্ছে এফ অরবিট, এই সমার এফ উপশক্তি স্তর। এফ উপশক্তি স্তর সবথেকে শক্তিশালী। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার হইলে বলবেন। গুড। তাহলে শক্তি বেশি সবথেকে এই উপশক্তি স্তর। ঠিক আছে। দেন এগুলা কিন্তু বইয়ে সাধারণত পাবেন না, এগুলা লিখে নেন। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? দেখেন, এন আপনার সরি, ভুল লিখলাম। এল ইজ লেস দেন ইকুয়াল টু n-1। তাহলে দেখেন, এল এর মান যখন কমবে, উপশক্তি স্তরের আকৃতি তো আমরা জানি যে উপবৃত্তাকার। তাহলে
উপশক্তি স্তরের বা উপবৃত্তের, লেখেন উপবৃত্তাকার পথের উৎকেন্দ্রিকতা, এগুলা ম্যাথে করে নেবেন, ম্যাথে করে নেবেন। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বৃদ্ধি পায়। আচ্ছা, যখন দেখবেন যে এল এর মানটা কমতেছে, এল এর মানে কমার সাথে সাথে এল এর মান কমলে উৎকেন্দ্রিকতা বৃদ্ধি পায়, মানে উপশক্তি স্তরের যে আকৃতিটা, ভালো করে বুঝবেন, উপশক্তি স্তরের আকৃতি বেশি উপবৃত্তাকার হয়, বা উপবৃত্তাকার আকৃতি উপবৃত্তাকার প্রকৃতির হয়, বেশি উপবৃত্তাকার প্রকৃতির হয়। ঠিক আছে? এখন চলে উপবৃত্তাকার প্রকৃতি হবে। এখন চলেন আমরা একটা নতুন জিনিস, আমরা ধীরে ধীরে শিখি। এখন দেখেন উপবৃত্তাকার প্রকৃতিটা, উপবৃত্তাকারের যে উপশক্তি স্তরের যে আকৃতিটা, সেটা বেশি পরিমাণে উপবৃত্তাকার হয়ে যাবে, মানে অনেক বেশি আর কি উপবৃত্ত লেভেলের হয়ে যাবে। খুবই ভালো কথা। তো আমরা এল এর মান দেখছি, আমরা এল এর মান দিয়ে আমরা এস অরবিটাল দেখতেছিলাম, তো এস অরবিটাল বললে ভুল হবে, এস উপশক্তি স্তরের আকৃতি। তো একটু এই জায়গাটাতে বুঝবেন, যদি আমি এখানে এস উপশক্তি স্তরের ক্ষেত্রে কৌণিক ভরবেগটা নির্ণয় করতে চাই, তাহলে কৌণিক ভরবেগ কিভাবে নির্ণয় করব আমরা বলেন দেখি। কৌণিক ভরবেগ নির্ণয় করতে হইলে আমাকে এটা করতে হবে যে এম ভি আর ইজ ইকুয়াল টু এইচ, এল এর মান কত এস এর জন্য, 0, 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এস উপশক্তি স্তরের জন্য বা এস উপশক্তি স্তরের কৌণিক ভরবেগ কত বলেন দেখি। কৌণিক ভরবেগ হচ্ছে 0। যদি আপনাকে এখানে প্রশ্ন করে যে এস উপশক্তি স্তরের কৌণিক ভরবেগটা কত, তাহলে বলবেন আপনি 0। ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো কথা। আমরা এস উপশক্তি স্তরে চলে গেছিলাম, আমরা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়তেছিলাম। সহকারী কোয়ান্টাম সংখ্যার আমার কিছু জিনিস বাকি রয়ে গেছে। তো একটা সহকারী কোয়ান্টাম সংখ্যায় আপনার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা 2 ইন্টু টয়েস এল প্লাস 1। যদি আপনাকে এখানে বলে যে পি এ সর্বোচ্চ, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে 2 ইন্টু এল এর, পি এর জন্য এল এর মান কত, 2 প্লাস 1। ঠিক আছে? তার মানে এখানে আমার টোটাল হচ্ছে 6। তাহলে সবসময় আপনার সর্বোচ্চ পি 6 পরিমাণ ইলেকট্রন থাকতে পারে, পি এর সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, পি এর সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারবে। সেম ভাবে যদি আপনাকে কোশ্চিন করে ডি এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি এ দেখবেন D10 পর্যন্ত থাকতে পারে। কারণ 2 ইন্টু এল এর জন্য 2, 2 দুগুণে 4 রেখে 5 হয়ে যাবে, শেষ। 2 ইন্টু 5 D10 থাকতে পারে। তাহলে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবার ক্লিয়ার হইলে বলবেন।
তাহলে উপশক্তি স্তরের যখন অরবিটালের কথা বলবে, একটু দেখবেন উপশক্তি স্তরে অরবিটালের কথা যখন বলবে, আসলে খুব স্লো হয়ে গেছে না, এটাও ভাগ করা থাকে। উপশক্তি স্তরের অরবিটালের কথা যখন বলবে তখন ঠিক আপনি এইভাবেই বের করে দেবেন। ঠিক আছে? সরি, উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলেন। ঠিক আছে? এখন চলে আসি কয়েকটা জিনিস। নোড কি জিনিস? আচ্ছা, তাহলে পি এর আকৃতি কি, পি এর আকার কিরকম? পি এর আকার হচ্ছে গোলাকার। পি এর আকার কিরকম দেখেন? সরি, এস পি এর বলি, এস এর আকার হচ্ছে গোলাকার। এটা হচ্ছে এস অরবিটালের আকৃতি। এস এর আকৃতি। এস উপশক্তি স্তরের আকৃতি। তাহলে এস উপশক্তির আসতে কি হচ্ছে গোলাকার। আচ্ছা, কয়েকটা জিনিস বুঝবেন। একটা হচ্ছে নোড, আর একটা হচ্ছে নোডাল প্লেন। এই দুইটা জিনিস বুঝতে হবে। নোড হচ্ছে যেখানে ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকার সম্ভাবনা একদম 0%, সেটা হচ্ছে নোড। নোড বের করতে হয় n-1 সংখ্যক নোড থাকে। ঠিক আছে? n-1 সংখ্যক নোড। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, নোডাল প্লেনটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বুঝাবো। এই নোড মানে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই। ক্লিয়ার?